বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দিয়েছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য আর সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার স্টুডিওতে রয়েছেন একজন প্রাক্তন কূটনীতিক, প্রাক্তন সচিব, বাংলাদেশ হেরিটেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাম্বাসেডর ওয়ালিউর রহমান। আমার ডানে রয়েছেন ২০ দলীয় জোটের অন্যতম নেতা, বাংলাদেশ কল্যাণ পার্টি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম বীর প্রতীক। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। নানা কথা, নানা ঘটনা প্রবাহ, অতীত নিয়ে, বর্তমান নিয়ে, ভবিষ্যৎ নিয়ে এখন আছে বাংলাদেশে আলোচনার মধ্যে। তর্ক বিতর্কে সরকার পক্ষ বিরোধী পক্ষ যেমন যদি আছেন, সরকারের ভেতরে যারা আছেন তারাও নিজেরা নানা ধরনের তর্ক বিতর্ক, নানা ইস্যুতে, সেটি জিএসপি থেকে শুরু করে 1972 থেকে 75 কাল বঙ্গবন্ধুর মৃত্যুর জন্য কে দায়ী, সেই সব বিতর্কে আছেন। আমি যে প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই যে সব মিলিয়ে কি মনে হচ্ছে বাংলাদেশ রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে রাইট ট্র্যাকে আছে কি না? অ্যাম্বাসেডর ওয়ালিউর রহমান। আপনার এখানে আমি যখনই আসি তখন অনেক কিছু আমি শিখি এবং সেই শেখার যে সুবিধাটা আমার আছে সেটা, তার ইনোভেটিভনেস কিন্তু আপনি দেন। এটা আমি ঢোকার আগেই জেনারেল ইব্রাহিম সাহেব আলাপ করছিলাম, আজকেও আপনি সেটা প্রমাণ করলেন যে এই প্রশ্নগুলো যে আপনি করছেন এর পিছনে এতে সুবিধা আছে, অসুবিধাও আছে। তবে এটা বলা যেতে পারে যে হ্যাঁ, যে দেখুন, বাংলাদেশ বোধহয় কোনো পৃথক রাষ্ট্র ব্যবস্থা নয় যে যেখানে ইন্টার পার্টি তাদের ভিতরে দ্বন্দ্ব আছে, লিডারশিপ প্রবলেম আছে, সমস্ত দেশে আছে। এটা ইউরোপ বলেন, আমেরিকা বলেন, ইউরোপ বলেন, বাংলাদেশ, ভারত, সব জায়গাতে আছে। তো যেহেতু আমরা বাংলাদেশের কথা বলছি, এখানে মেজর দুটো দল তো আমরা এখন জানি। আমাদের সরকারি দল যেটা আওয়ামী লীগ, আর হলো বেগম জিয়ার পার্টি। তিনি এখন অপোজিশনে নাই, তিনি ইলেকশন করেননি, কাজে সে একটা দল। তো আপনার প্রশ্নে সরাসরি উত্তর দিতে গেলে এভাবে বলবো আমি যে যদি আমি আওয়ামী লীগ নিয়ে শুরু করব, দেখুন সেখানে তারা আমার চোখে ঠিক পথে চলছেন এবং তাদের প্রোগ্রামটা কি হতে পারে? একটা সরকারের প্রোগ্রাম হতে পারে আপনার অর্থনৈতিক, আমাদের জন্য 1 নম্বর। অবশ্য এটাও ঠিক যে অর্থনীতি ঠিকমতো চলতে হলে তার রাজনৈতিক যে প্রজ্ঞা, প্রয়োজনীয়তা সবই দরকার। এবং যেটা রাজনৈতিক বৈশিষ্ট্য, যেটা আপনার ব্রিটিশ পলিটিশিয়ান, ফিলোসফার বই লিখেছেন যে তাদের ভবিষ্যৎ দেখার যে একটা ক্ষমতা থাকে, ওয়াল্টার বাগেহট, সেটা কিন্তু সমস্ত দেশেই সেটা প্রযোজ্য এবং বাংলাদেশ তার থেকে পৃথক নয়। এখানে অর্থনৈতিকভাবে আমরা এগোচ্ছি, আমরা ভালো করছি, কিন্তু শুধু যদি আপনি ওয়ার্ল্ড ব্যাংকের কথাই বলেন আর অন্য কোনো সংস্থার কথা বলবেন, জাতিসংঘ, তারা যখন আমাদের অর্থনীতিকে তারা প্রশংসা করছে, যে প্রধান যে এর নীতি নির্ধারক আমাদের পলিটিশিয়ান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে, তার অধীনেই এই সমস্ত প্ল্যান প্রোগ্রাম করা হচ্ছে এবং তাতে করে আমরা অর্থনৈতিকভাবে ভালোভাবে এগোচ্ছি আমরা। এদিকে ওদিকে কিছু ভুলভ্রান্তি হতে পারে, কিন্তু ওভারঅল টার্গেট আমাদের ঠিকই আছে এবং সেই হিসাবে এবারে আমরা যদি 6% জিডিপি হয়ে থাকে, আগামী বছর আশা করছি আমরা আরও বেশি করতে পারবো। 7, 6.5, 7.5 তো হবেই, 7 হতে পারে। এখানে এখন ধরুন আরও আছে যে সেটা বলা যেতে পারে যে আমাদের আরেকটা বড় অ্যাচিভমেন্ট, এটা বেসিক্যালি অনেকের চোখেই পড়ে না। সেটা হলো যে জলবায়ু নিয়ে যে বাংলাদেশ যতটা এগিয়েছে, এটা কিন্তু অনেকেই জানতো না। এখন আপনি জানি, উনিও জানেন কিছুটা, যেহেতু আমরা একটু জানার চেষ্টা করি কি হচ্ছে না হচ্ছে, যে বিশ্বাস করবেন না যে প্রথম যে কয়েকটি বছর বাংলাদেশ সরকার এদিকে চোখ দিয়েছে, নজর দিয়েছে, প্রায় $1 বিলিয়ন খরচ হয়েছে। একটা পয়সা কিন্তু বাংলাদেশ সরকার বিদেশ থেকে পায়নি। চিন্তা করতে পারেন, কিন্তু তারা
প্রায় 20-30 বিলিয়ন ডলারের একটা বাজেট রেখে দিয়েছে। প্রধানমন্ত্রী তার আন্তর্জাতিক স্বীকৃতিও তো পেয়েছেন, জাতিসংঘের স্বীকৃতি হ্যাঁ, পেয়েছেন তিনি। সেটা স্বীকৃতি তিনি পেয়েছেন অনেক দেরিতে পেয়েছেন। চ্যাম্পিয়ন্স অফ দ্য এখন তারা কিছু টাকা পয়সা দিয়ে আসছে, এই টাকাটা নাও। কত টাকা? এই 10 মিলিয়ন, 15 মিলিয়ন ডলার। এই যে আন্তর্জাতিক অবস্থায় যে আপনাকে ঘোরফেরা খেতে হবে, সেটা কিন্তু আপনার লিডারশিপে খুব দরকার ছিল, যেটা শেখ হাসিনা দেখিয়েছেন। সে একইভাবে, যেহেতু অর্থনীতির কথা বলছি আমি, যে পদ্মা ব্রিজ যে সমস্যাটা হলো, দেখুন পৃথিবীর ইতিহাসে আমি এটা দেখিনি, এই প্রথম এত বড় একটা অর্থনৈতিক একটা যে প্রজেক্ট নিয়ে যে প্রধানমন্ত্রী বললেন যখন ওয়ার্ল্ড ব্যাংক টাকা দেবে না, তখন ঠিক আছে আপনারা থাকেন, আমরাই করব। তো আপনি পড়েছেন, আমার চেয়ে ভালো জানেন আপনি, যে যে কতদূর আমরা এগিয়েছি। এবং আমি ধন্যবাদ দেব আমাদের বন্ধু রাষ্ট্রকে, বিশেষ করে চায়না। তারা যেভাবে আমাদের বিভিন্ন পর্যায়ে সাহায্য করছে, সেখানে আপনার আমাদের 6-7টা পিলার উঠে গেছে, এখন বাকি কাজটা হচ্ছে। এটা আমি আশা করছি যে 2019-এর আগেই, 18 সালে এটা শেষ হয়ে যাবে। দেখুন এটা তাৎপর্য হচ্ছে এই যে আপনাকে সুকর্ণ হতে হবে না। আহমেদ সুকর্ণ বললেন, রাগ করে তিনি জাতিসংঘ থেকে বেরিয়ে গেলেন। দ্যাট ওয়াজ রং। ইট ওয়াজ রং হেডেড ডিসিশন। আই নিউ দিস ম্যান, আই মেট হিম ইন ইন্দোনেশিয়াতে। আমি ছিলাম প্রথম পোস্টিং আমার পাকিস্তান আমলে, ইন্দোনেশিয়া জাকার্তায় ছিল। তখন তিনি প্রেসিডেন্ট না, তো তবুও তার সাক্ষাৎ হয়েছিল আমার। তো কিন্তু শেখ হাসিনা বললেন যে ঠিক আছে, আপনার টাকা দেবেন না, ঠিক আছে আমরা করব, করছেন, হয়ে যাচ্ছে। কাজে এই যে আপনার লিডারশিপ কোয়ালিটি, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখিয়েছেন। এবং সেই লিডারশিপ কোয়ালিটিতে আমি অন্যান্য দিকে যাচ্ছি না, বিভিন্ন ক্ষেত্রে আমরা এগিয়ে যাচ্ছি। এমডিজির কথা বলেন আপনি, এমডিজিতে যেটা হচ্ছে যে জাতিসংঘের একমাত্র দেশ, যে কটি দেশকে তারা দিয়েছিল, আমরা একটা পর্যায়ে ছিলাম। আমরা যখন নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছি জাতিসংঘ হিসেবে, ওয়ার্ল্ড ব্যাংক হিসেবে, তার ভিতরে তখন আমরা ছিলাম না। তার আগেই জাতিসংঘ 10 বছর আগে একটা টাইম ফ্রেম দিয়ে দিয়েছে এবং কিছু ইন্ডেক্স দিয়ে দিয়েছে, এই তোমার যেতে হবে। তো আমরা প্রায় সবগুলোকে আমরা ক্রস করে গেছি। আমি যেটা বলতেছি, ইকোনমিক্যালি আমরা আমরা ফল্টলেস, অনেক সমস্যা আছে, কিন্তু অলমোস্ট ফল্টলেস। তো এইখানে আমি বলবো যে আমি 10-এ 10 দেব বর্তমান সরকারকে। পলিটিক্যালি যেখানে যে কথাটা আপনি আমাকে প্রথমে জিজ্ঞেস করেছেন, আপনি নিজেও বলেছেন যে রাজনৈতিক উন্নয়নটা দরকার পলিটিক্যাল ডেভেলপমেন্ট, মানে ইকোনমিক ডেভেলপমেন্টকে সাস্টেইনেবল করবার জন্য। এবং এখন তো এমডিজির শেষ করে এখন এসডিজি তে বাংলাদেশ যাচ্ছে, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল, সেটি পূরণ করতে হবে। তো এই জায়গায় যারা এই যে আন্তর্জাতিকভাবে অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতিকে স্বীকৃতি যারা দিচ্ছে, তারা সবাই কিন্তু আবার একসাথে রাজনীতি নিয়ে প্রশ্নটা রাখছে, মানে রাজনীতির জায়গায় প্রশ্নবোধক চিহ্নটা কিন্তু থাকছে। আমি আসছি সেখানে। দেখুন, যখন আহমেদ সুকর্ণ জাতিসংঘ ছেড়ে চলে গেলেন, তখন আমরা অনেক ছোট ছিলাম, কিন্তু ভাই তো আমার চেয়ে ছোট ছিলেন, আপনার তখন জন্ম হয়নি বোধহয়। তো ভুল করেছিলেন তিনি, কিন্তু সেরকম ভুল তো আমরা করব না। আমরা মেনে নিচ্ছি যে ঠিক আছে, আমরা গণতন্ত্রের পথে আমরা চলতে চাই এবং আমরা গণতান্ত্রিক পথেই আমরা চলছি। এখন সেখানে নির্বাচনে যে ব্যাপারটা নিয়ে তারা কথা বলছেন, সেখানে আমাদের আর্গুমেন্ট একটাই, এবং সেটা অভিন্ন আর্গুমেন্ট আমারও, যে দেখুন, যে কোনো গণতান্ত্রিক দেশেই একটা আলাপ আলোচনার মাধ্যমেই নির্বাচনটা হবে। যে নির্বাচনের কথাটা আপনি বলছেন, সেটা কিন্তু বেগম জিয়াকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে বলেছেন, টেলিফোনে কথা হয়েছে, তাকে অনুরোধ করেছেন যে আপনি আসেন, আপনি কয়টা মন্ত্রণালয় চান, হোম, ফরেন, ল, তিনটা দিয়েছেন, যে হোম হলো 1 নম্বর। তো উনি বলেছেন যে না, আমি আসবো না যতক্ষণ আপনাকে রিজাইন করতে হবে। তো পৃথিবীর কোনো ইতিহাসে, গণতান্ত্রিক ইতিহাসে এরকম আমার নজিরবিহীন যে প্রধানমন্ত্রীকে রিজাইন না করলে অপোজিশন ইলেকশন করবে না। তো এখন দেখুন যে যখন আমাদের বিদেশি বন্ধুরা বলছেন কথাগুলি, এবং আপনি সুন্দর করে বলেছেন যে যারা অর্থনীতিকে তারা
আমাদের প্রশংসা করছে, রাজনৈতিকভাবে তাদের একটা ভিন্ন চিন্তা দর্শন আছে, ঠিক আছে, কিন্তু এটাও তো স্বীকার করতে হবে এবং সময় এসেছে, মানুষ বুঝতে পারছে। দেখুন যে আস্তে আস্তে ব্যাপারটা যে এত জোরে যখন ছিল কথা বলতে, এখন কথার স্বরটা কমে গেছে, অনেক নরম হয়ে গেছে, যে না ঠিকই তো, এখন একটা পার্টি যদি ইলেকশন নির্বাচন না আসে, আপনি তাকে তো জোর করে আনতে পারলেন, তিনি আসলেন না তিনি, কারণ প্রধানমন্ত্রী কোনো দেশেই রিজাইন করে না, কাজেই এখানে তিনি রিজাইন করেন না, করবেন না। এবং এটাও ঠিক যে এটা তো আমাকে না বললে না হবে, ঠিক ভুল হবে, যে সাংবিধানিক প্রক্রিয়ায় নির্বাচন হয়েছে। এখন আপনি যদি বলেন যে না আমি এই সংবিধানকে মানি না, সেটা ভিন্ন ব্যাপার। সাংবিধানিক প্রথায় নির্বাচন হয়েছে এবং নির্বাচন না হলে বরং সংবিধানকে আমরা ভঙ্গ করতাম। তবে একটি কথা বলবো আমি, যে আপনি বোধহয় ভুলে একটা কথা আপনি বলেছেন, আমি যদি শুনতে পারি আপনাকে, যে পলিটিক্যাল পার্টির ভিতরে বিভিন্ন রকমের অবস্থা থাকতে পারে, তো সেটা ধরুন সমস্ত পার্টিতে আছে এবং আওয়ামী লীগ, সরকারি পার্টি আওয়ামী লীগের ভিতরেও আছে। তবে সেটি আমার মূল বিবেচ্য বিষয় ছিল, মানে আমি পরিস্থিতিটা বর্ণনা করতে গিয়ে প্রসঙ্গগুলো টেনেছি। সেখানে ধরুন তারা মুষ্টিমেয় কিছু ব্যক্তি থাকতে পারে, কিন্তু দে আর ইনসিগনিফিকেন্ট। তাদের জন্য যে মেন পলিটিক্যাল থ্রাস্ট অফ দ্য পার্টি, যেটা তিনি দিয়েছেন এবং সেই ধারাতে চলছে এবং চলবে। আসি আবার আপনার কাছে, মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম। আমি ভাইয়ের কথা মন্ত্রের মধ্যে শুনতে গিয়ে প্রশ্নটাই হারিয়ে ফেলেছি। আপনি যদি আরেক দফা একটু মানে আমি আর ওই প্রেক্ষাপট বর্ণনার মধ্যে না যাই, বাংলাদেশ পলিটিক্যালি এবং ইকোনমিক্যালি রাইট ট্র্যাকে আছে কিনা, নেতা ভুলে গেলে আমরা কি করবো বলেন? এটি হচ্ছে আমার মূল প্রশ্ন। নেতা অনেক সময় ভুলে যায়, অনেক সময় কৌশলগত ভুলে যায়। তো সম্মানিত দর্শক শ্রোতাকে আমি শ্রদ্ধা জানাচ্ছি, আসসালামু আলাইকুম, এবং পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করছি। সকলকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি। এটা রোজার ঈদের থেকে ভিন্ন, এটা ত্যাগের ঈদ, এটা সহমর্মিতার ঈদ। আমরা যেন এতটুকু কথা খেয়াল রাখি, এই আবেদনটুকু রেখেই আপনার প্রশ্নে আসি। আপনি যে প্রশ্নটি করেছেন, এটার কাটছাট মার কাট উত্তর দেওয়া, টিকমার্ক দিয়ে উত্তর দেওয়া, ছাত্ররা যেমন পরীক্ষার হলে ইয়েস নো উত্তর দেয়, এরকম বলা খুব ডিফিকাল্ট। আমার মনে হয় বলাটা উচিত না, এটা একটা চলমান প্রক্রিয়া। তো আমি একটু ভিন্নভাবে বলতে চাই 3-4টা পয়েন্ট, যে রাজনৈতিকভাবে এবং অর্থনৈতিকভাবে আমরা সঠিক পথে আছি কিনা। একটা প্রশ্ন হচ্ছে যে 10-12 দিন আগেরই তো কথা বোধ হয়, যে রিপাবলিকান ইনস্টিটিউটের যে সার্ভেটা আসলো, আইআরআই ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের হলো আইআরআই, আর ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট হইল ডেমোক্রেট পার্টির এনডিআই। তাদের শাখা আবার অনেক দেশে আছে, বাংলাদেশেও আছে। 16 কোটি বাঙালি, শিশু বৃদ্ধ মিলে 8 কোটি যদি বাদ দেই, আর থাকে 8 কোটি। নিরক্ষর যদি 4 কোটি বাদ দেই, থাকে 4 কোটি। অসুস্থ যদি বাদ দেই 2 কোটি, থাকে আরো 2 কোটি। তো অন্ততপক্ষে 2 কোটি। আমাদের ভোটার কিন্তু 7.5 কোটি 8 কোটি। তার মধ্যে আমি মাত্র 2 কোটিকে একটা অঙ্কের জন্য, মাত্র আলোচনার জন্য আনলাম। 2 কোটি সচেতন বাংলাদেশের মধ্য থেকে 2,500 বাংলাদেশিকে ওনারা জরিপের সময় নিয়েছেন, আর সেটার ভিত্তিতে বলে দিলেন যে এটা রায় এই। তো এগুলো হচ্ছে রায় তো অনেক রকমই আছে ওই স্টাডিতে, কেন ওর মধ্যে আপনার জন্য গ্রহণযোগ্য আছে, অগ্রহণযোগ্যটাও আছে। আমি এখানে 10-এ 10 দিব বর্তমান সরকার পক্ষকে। ওনারা যে জিনিসটাকে পুঁজি করে প্রচার করতে পারবেন বলে মনে করেন, ওটাকে সঠিকভাবে করেন, সর্বাত্মকভাবে করেন, এবং ওটাকে দিয়ে সারা দুনিয়া ফাটায় ফেলেন। যেটা ওনাদের নেগেটিভ, সেটাকে ওনারা প্রচার নিজেরা তো দেনই না, এবং অন্যরাও যেন দিতে না পারে সেদিকে যাবেন না। কিন্তু সেটা তো আপনার ক্ষেত্রে প্রযোজ্য হলো না। এর মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে ট্রান্সপারেন্ট পলিটিক্স, আর একটা হচ্ছে কৌশলগত ভোটের পলিটিক্স। এটা না, আমি বলছি যে ওই সার্ভে রিপোর্ট যেখানে আপনার আপত্তি, মানে আপনার জোট বা দলের আপত্তি না, মানে সরকার জনপ্রিয়তা, সেটি আপনাদের কাছে গ্রহণযোগ্য মনে হচ্ছে না। আবার যখন ওই সার্ভেই বলছে যে মানুষ তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে, তখন আপনি বলছেন যে ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো? আমি দোনোটাকেই বলতে চাই যে আপনি যদি ওটি ঠিকটা বলেন, তাহলে এটিকেও আপনি বলবেন 2,500 লোক। হ্যাঁ, আপনার কথাটা একবার মেনে নেই, আরেকবার মানবো না। আমি মেনে নেই এরকম বলি, সরকার ওনার অংশটাকে যেই পরিমাণ, সরকারের প্রসঙ্গ বাদ,
হ্যাঁ। বিএনপির প্রসঙ্গ বাদ আপনার প্রসঙ্গে আমার প্রসঙ্গটা হচ্ছে যে আমি দ্বিতীয় উত্তরটা যেটা তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে সেটাকে যথেষ্ট জোরালোভাবে উপস্থাপন করতে পারছি না, জনমত সৃষ্টি করতে পারছি না ওটাকে কেন্দ্র করে। আমি যদি সেটাকে মানি, 2,500 লোকের জনমতকে আমি 2 কোটি লোকের জনমত হিসেবে মানতে রাজি না। আপনি মানতে রাজি না? সার্ভে শুধু 2,500 সার্ভে তো ওয়ার্ল্ড ওয়াইড, তাই এভাবেই না, শুধু 2,500 দিয়ে হয় না। 18 তারিখ একটা ইয়ে ছিল, দি ইম্পেরিয়ালিস্টিক, নামটা ভুলে যাচ্ছি, যে জাগলারি তারা যে করে পৃথিবীব্যাপী। 1989 থেকে 90 সাল পর্যন্ত 12 মাসের জন্য আমি ছাত্র ছিলাম আমেরিকার পেনসিলভেনিয়া রাজ্যে অবস্থিত ইউনাইটেড স্টেটস আর্মি ওয়ার কলেজ। তো প্রথম সেমিস্টারে রচনা লিখতে দিয়েছিল 2টো। তো একটা নাম ছিল ডেমোক্রেসি নিয়ে লিখবা, নাম হলো ডেমোক্রেটিক রেভলিউশন। বলো তুমি তো আর্মির লোক, ইউ আর অ্যাকাস্টমড টু দি ওয়ার্ড মিলিটারি রেভলিউশন আর মিলিটারি কু, উই ওয়ান্ট ইউ টু রাইট অন সামথিং কল ডেমোক্রেটিক রেভলিউশন। তাই আমি বললাম এটা তাহলে আমার দেশের প্রেক্ষাপটে লিখতে হবে, আমি তো অন্য দেশে গবেষণা করতে পারবো না। ভয় করে তো। আর দ্বিতীয় ছিল যে ইউজ অফ ফুড এইড ফর পলিটিক্স। তা আমি PL 480, পাবলিক ল 480 আমেরিকার, সেটার ওই আইনের আওতায়, এটা 1972, 73, 74, 75-এর কথা। আর আমি কিন্তু রচনা লিখতেছি 89-90 সালে, যে আমেরিকার PL 480, পাবলিক ল 480 ব্যবহার করে খাদ্য সাহায্যকে কি নিয়মে আমেরিকা বাংলাদেশের ক্ষেত্রে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছে। তো সেই জন্য আমি বলতে চাই, না আমি সুফি, না আন্তর্জাতিক সম্প্রদায় সুফি, এগুলাতে সবগুলোতেই ম্যানিপুলেশন হয়। আমি ওই আলোচনাটায় আসি। অর্থনৈতিকভাবে অগ্রগতি করছে সত্য, আমার আপত্তি শুধু এক জায়গায়। আপনি হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবকে বিচার করবেন হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের প্রেক্ষাপটে। 1982 সালের মার্চ মাসের 24 থেকে 90 সালের ডিসেম্বরের 6 তারিখ উনি দায়িত্বে ছিলেন। আপনি বেগম খালেদা জিয়ার আমলগুলোকে বিচার করবেন ওনার প্রেক্ষাপটে, এবং রায় দেওয়ার সময় কিন্তু চলে যাওয়ার পর প্রেক্ষাপটের সঙ্গে মিলিয়ে। এখন যেহেতু বাংলাদেশে 2টো সরকার না, একটা সরকার, 2জন প্রধানমন্ত্রী নাই, একজন প্রধানমন্ত্রী, তবে কার সঙ্গে তুলনা করে বলবেন যে উনি ভালো করছেন না মন্দ করছেন? আপনাকে এটাকে আপেক্ষিকভাবে বলতে হবে। আমি তাহলে একটা ছায়া শত্রু বের করি বা ছায়া প্রতিদ্বন্দ্বী বের করি। ছায়া প্রতিদ্বন্দ্বী হইল যে মাননীয় শেখ হাসিনা এই যে অর্জনগুলো করছেন বা ওনার সরকার করছেন বলে বলছেন, এর থেকে বেশি করা সম্ভব ছিল, এর থেকে কম হওয়া সম্ভব ছিল। এটা ছাড়া তার প্রতিদ্বন্দ্বী আমার পক্ষে বের করা সম্ভব না। এবং উনি যদি প্রধানমন্ত্রী বাংলাদেশে না থাকতেন, শেখ হাসিনা না থাকতেন, জোর করে আপনাকে সমালোচনা করতেই হবে বা জোর করে প্রশংসা করতেই হবে, এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আমাদের দুর্বলতাটা হলো যে বাধ্য হয়ে প্রশংসাটাই করে যাচ্ছি, সমালোচনাটা করতে চাই না, ভলান্টারিলিও করতে চাই না, বাধ্য হয়ে তো দূরের কথা। মনে করুন মাননীয় শেখ হাসিনা প্রধানমন্ত্রী না, মনে করুন মাননীয় শেখ রেহানা প্রধানমন্ত্রী, তাহলে কি উন্নতিটা হইতো কিনা, এটা একটা প্রশ্ন হইতে পারে। অর্থাৎ সরকারের নীতিগুলো কোন প্রেক্ষাপটে নিচ্ছেন, কদ্দূর হচ্ছেন। যেই সরকারই থাকুক, এই মুহূর্তে বাংলাদেশে 5%, 5.5%, 6%, 6.5% জিডিপি গ্রোথ হতো কিনা, এটাই তো। এটা করে তো আর আমরা হিমালয় পর্বত উল্টাই দিচ্ছি না। এখন যদি আমরা বের করি যে এখন থেকে 10 বছর, 11 বছর, 12 বছর পর যখন উনি আরো বুড়া হয়ে যাবে, না আমি বুড়া হব, তখন আরে শেখ হাসিনার আমলে কি সুযোগ ছিল, এটা উনি করতে পারতো, করে নাই। যেমন আমরা বলছি যে সাবমেরিন কেবল আমরা প্রথম দফায় নেওয়া উচিত ছিল 93-94 সাল, আমরা নেই নেই, এই সমালোচনা আমরা করতে পারতেছি। ঠিক এইরকমই সমালোচনা মাননীয় শেখ হাসিনার সরকার এখন চলে যাওয়ার পর 8 বছর, 9 বছর, 10 বছর পর আপনি বলবেন এই অপরচুনিটি আমরা লুজ করেছি। যেমন জিএসপি কেন পাচ্ছি না, তখনকার লোকের সমালোচনা করে বলবে ওনার জন্য পাই নাই, পাইলে কিন্তু আমাদের অর্থনীতি আরো এরকম ভাবে আগাইতো। তো আমি সেজন্য বলবো যে উনার কর্মকাণ্ড যেগুলো করছেন অর্থনীতিতে, উনি বেশ কিছু উদ্যোগ নিয়েছেন, এটা সত্য এবং আমি প্রশংসা করব, বেশ কিছু উদ্যোগ নিয়েছেন। কিন্তু এটাই অর্থনীতির একমাত্র চেহারা নয়। আমরা বলতে ভুলে যাচ্ছি যে আমাদের নিজস্ব সামর্থ্যে আমরা পদ্মা সেতুর মতো মেগা প্রজেক্ট নিয়েছি, এটা যেমন সত্য, আমাদের নিজস্ব বুদ্ধিতে এবং ব্যর্থতায় আমরা পৃথিবীতে দৃষ্টান্তমূলক উদাহরণস্বরূপ বড় বড় দুর্নীতিও করে যাচ্ছি। সেই বুকের পাটাও বর্তমান সরকারের আছে এবং সেগুলোকে হজম করার ক্ষমতাও তাদের আছে। এবং আমরা যারা সাধারণ জনগণ বা বিরোধী দলের রাজনীতি করি, রাজনৈতিক কর্মী, আমরা ব্যর্থ। তাহলে এই দোনোটাই তো ওনাদের অর্জন। মনে করুন 1975 সালে বঙ্গবন্ধুকে যে নির্মমভাবে হত্যা করা হলো, তার পরবর্তী আওয়ামী লীগের সরকার খন্দকার মোশতাক সাহেবের নেতৃত্বে তাদেরকে ইন্ডেমনিটি দিয়েছিল।
এবং তার আরো পরে সেই ইন্ডেমনিটিটা বাংলাদেশের সংবিধানে ঢুকে গিয়েছিল। বাংলাদেশের মহামান্য উচ্চতর আদালত সেই ইন্ডেমনিটি বাতিল করেছেন। তারপর বঙ্গবন্ধু হত্যা মামলা ইত্যাদি হয়েছে এবং বিচার হয়েছে, রায় হয়েছে, বাস্তবায়ন হয়েছে। আজকে থেকে নিয়ে 15-20 দিন আগে বাংলাদেশের মহামান্য হাইকোর্ট 2003-4 সালের অপারেশন ক্লিন হার্ট র্যাবকে নিয়ে অপারেশন ক্লিন হার্টকে প্রসঙ্গে দেওয়া ইন্ডেমনিটি বাতিল করেছেন। যদি এতটুকু মেনে নেন এবং সত্য হয়, তাহলে বর্তমান মাননীয় শেখ হাসিনার সরকার আজকে থেকে 6 বছর আগে কুইক রেন্টাল বিদ্যুৎ প্লান্টের সঙ্গে সম্পর্কিত যে ইন্ডেমনিটি দিয়েছেন তার কি হবে? তাহলে আমি বলতে চাচ্ছি যে আমার ছেলেটাকে আমি বিলাতে পড়াইতে চেষ্টা করতেছি, উদাহরণ দিচ্ছি সাংসারিক, কিন্তু তার বিনিময়ে আমি আমার পৈতৃক ধানি জমি কিন্তু গ্রামে বিক্রি করতেছি। তাহলে ওয়াজ ইট ওয়ার্থ ইট? ইংরেজি ভাষায় প্রশ্ন, বাংলায় যে এটা কি প্রয়োজন ছিল কিনা এইটুকু। হয়তো হয়তো না, হয়তো ইয়েস, হয়তো নো। ভবিষ্যতে ইট ডিপেন্ডস অন দি আলটিমেট আউটকাম ইউ গেট। তো সেজন্য অনেক লোক বিলাত থেকে ঘুরে আসে, লেখে ব্যারিস্টার, আসলে ব্যারিস্টার না, কিন্তু সেখানে সবকিছুই ছিল, পরীক্ষা ফেল করছে, হয়তো চলে আসছে। অনেক লোক এফসিপিএস করার জন্য 3 বার পরীক্ষা দেয়, অনেক লোক 1 বার পরীক্ষা দেয়, পেয়ে যায়। এখন বাংলাদেশে তো কত রকমের জালিয়াতি হচ্ছে, কিন্তু কত রকমের দুর্নীতি হচ্ছে। আমাদের সমাজ দুর্নীতিতে ভরা 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 ভরা। আমাদের সমাজে আবার ব্যক্তি পর্যায়ে, ক্ষুদ্র পর্যায়ে সাহসিকতা এবং ত্যাগের উদাহরণে ভরা। কিন্তু সরকার অর্থনীতিকে যেই রকম ব্যাগ দিয়ে, যে রকম চাপ দিয়ে, যে রকম প্রেসার দিয়ে, যে রকম লক্ষ্য নিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন, আমি যদি অতটুকুকে প্রশংসা করলাম আপনার সামনে হাজারো লক্ষ লক্ষে সাক্ষী রেখে, এটাও বলতে বাধ্য ওনারা ইচ্ছাকৃতভাবে অনেক দুর্নীতিকে পৃষ্ঠপোষকতা করে যাচ্ছেন নিজেদের পেটকে এবং নিজেদের পকেটকে ভারী করার জন্য। এই পয়সাগুলোর মালিক কিন্তু বাংলাদেশের জনগণ। এটার মাসুল বাংলাদেশ কখন দিবে, এটি হচ্ছে বরঞ্চ আলোচ্য বিষয়। পদ্মা সেতু যখন হবে, বাংলাদেশের মানুষ তার উপকার পাবে। এটা যদি সত্য হয়, হলমার্কের টাকা মারার কারণে, সোনালী ব্যাংকের টাকা মারার কারণে, বেসিক ব্যাংকের চেয়ারম্যানকে মুক্তি দিয়ে বেসিক ব্যাংকের বাকিদেরকে দুর্নীতিতে অভিযুক্ত করার কারণে এই টাকা উদ্ধার করা যাচ্ছে না, এটার মাসুল তো এই বাংলাদেশের জনগণই দিবে। তখন কি আমরা বর্তমান আওয়ামী লীগ সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে সিনারিওতে পাবো না। এটা গেল অর্থনীতির প্রসঙ্গে। আমি রিপিট করি সারমর্ম আধা মিনিটে, ওনাদের বড় বড় উদ্যোগগুলো প্রশংসনীয়, ওনাদের দুর্নীতির বড় বড় উদ্যোগগুলো, হজমনীয় উদ্যোগগুলো যেগুলো হজম করে ফেলতেছেন, সেটাও প্রশংসনীয়। আমাদের ব্যর্থতা যে আমরা কিছু করতে পারতেছি না। অর্থাৎ দুর্নীতি দমন কমিশন ওনার ডান পকেটে, দুর্নীতিটি ওনার বাম পকেটে এবং বুক পকেটে। এখন আপনি রাজনীতি নিয়ে বলি। রাজনীতি নিয়ে বলার জন্য আমার বক্তব্য খুবই সিম্পল। আপনার এখানে কথাগুলো অনেকবার আমরা আলোচনা করেছি। খুব ক্রুশিয়াল একটা পয়েন্ট আলোচনার মধ্যে মাঝে মধ্যেই বাংলাদেশে এসে যায়, সেটা হলো উন্নয়ন এবং রাজনীতির মধ্যে ভারসাম্যটা, ব্যালেন্স বিটুইন ডেভেলপমেন্ট অ্যান্ড ব্যালেন্স বিটুইন পলিটিক্স। অর্থনীতি একটা বিশাল সাবজেক্ট। আমার জ্ঞান খুবই সীমিত, সাধারণ একজন নাগরিক হিসাবে যদ্দূর পেপার পত্রিকা টিভি শুনে জানি, কারণ 1.5 বছর মাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে ছাত্র ছিলাম। একটা পেপারের নামই ছিল ডেভেলপমেন্ট ইকোনমিক্স। ওই আমলে আমি 68-69-এর কথা বলছি, আমি তো অসম্পূর্ণ রেখে পাকিস্তান সেনাবাহিনীতে চলে গিয়েছিলাম। 4টা দেশের উন্নয়ন প্রক্রিয়াকে ছাত্রদের জন্য আদর্শ হিসাবে একটা পেপার হিসেবে পড়ানো হতো। কোরিয়া, জাপান, আর কোনটা ছিল গো ওয়ালি ভাই, মনে আছে কিনা জানি না, ইমার্জিং ইকোনমিজ অফ দোজ ডেজ। জাপান তো অনেক পুরনো হয়ে গেছে তখন। এখন আমরা মালয়েশিয়াকে ধরতেছি একটা এক্সাম্পল হিসেবে, আমরা সিঙ্গাপুরকে ধরতেছি একটা এক্সাম্পল হিসেবে, যে ওখানে উন্নয়নকেই অগ্রাধিকার দেওয়া হয়েছে, রাজনীতিকে অগ্রাধিকার কম দেওয়া হয়েছে। বাট একই সঙ্গে, একই বাক্যে, একই নিঃশ্বাসে আমরা বলি না, আমরা চেপে যাই যে তাদের এখানে দুর্নীতি তোমার 10 ভাগের 1 ভাগও ছিল না। তারা উন্নয়নকে এগিয়ে নিতে পেরেছে, রাজনীতিতে জোর দেয় নাই, এজন্য যে রাজনৈতিক কর্মকাণ্ড তাদের স্বচ্ছতা এবং সততা ছিল, অর্থনৈতিক কর্মকাণ্ড স্বচ্ছতা এবং সততা ছিল। এখন আমাদের এখানে সমস্যাটা হয়ে গেছে, আমি কেন উন্নয়নটাকে এবং রাজনীতিটাকে পাশাপাশি রাখতে আগ্রহী, কারণ আমার এখানে অর্থনীতির দুর্নীতিটাকে ঠেকা দেওয়ার একটাই মাত্র জায়গা, সেটা হলো স্বচ্ছ রাজনীতি। আর কোনো জায়গার দ্বারা সম্ভব না। দেখুন, রাজনীতিকরণের ফসল এখন থেকে 7 দিন আগে মহামান্য সুপ্রিম কোর্টের আপিলেট বিভাগের মাননীয় বিচারপতি মহোদয় লিক আউট করলেন। 1.5 মাস আগে লিক আউট করেছিলেন সম্ভবত যে কোনো একজন ক্যাসেট, প্রধান বিচারপতি মহোদয়ের সঙ্গে একজন বিচারপতির কথার টেপ লিক আউট হয়ে গেল। তাই আমি বললাম ধর্মের কল বাতাসে নড়ে,
মাননীয় প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেত্রীর মধ্যে কথোপকথন যখন সরকার লিক আউট করে দেয়, এরকম বিচারপতি এবং আরেকজন বিচারপতির মধ্যে লিক আউট আরেকজন করে দিল, দেখাই দিল। এবং আবার হলো কি 7 দিন আগে মাননীয় বিচারপতি মহোদয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তিনি যা চিঠি লিখলেন সরকার মাননীয় মহামান্য রাষ্ট্রপতির কাছে, এটা মিডিয়াতে আমরা পুরো পেয়ে গেলাম। এটার নাম হচ্ছে দুর্নীতির ফসল, এটার নাম হচ্ছে অযোগ্যতাকে পৃষ্ঠপোষকতা করার ফসল, এটার নাম হচ্ছে সকল বিভাগকে রাজনীতিকরণের ফসল, এটার নাম হচ্ছে আপনি যে নিজের স্বার্থ রক্ষার জন্য সরকার এবং রাষ্ট্রের যন্ত্রগুলিকে বিভাগগুলিকে ব্যবহার করেছেন তার ফসল, এবং এটা আরো আসতে বাধ্য। এখন প্রশ্ন, আপনি অর্থনৈতিক উন্নয়ন দিয়ে এই সকল মনের ক্ষোভ এবং বিক্ষোভ কতটুকু মিটাতে পারবেন? যদি পারেন, থ্যাংক ইউ সো মাচ, you get 1000 marks out of 100. But if you cannot, then we are heading for a disaster. আমি কি চাই? বাংলাদেশ কল্যাণ পার্টি ছোট দল, নবীন দল, বাংলাদেশ কল্যাণ পার্টি বা আমরা যারা সচেতন রাজনীতি করি, আমরা চাই একটা ব্যালেন্স, একটা ভারসাম্য, এবং এই ভারসাম্য আনার জন্য আমি এর পরের কিছু পরে আসি, আপনি একটু বিশ্রাম নিন। ক্লান্ত হই নেই, আপনি বাধ্যতামূলক ভাবে অনেক কিছু বলাতে চান না, কিন্তু বিশ্রামটা বাধ্যতামূলক দিলেন। থ্যাংক ইউ আলী ভাই। অ্যাম্বাসাডার, উনি বলেছেন কিন্তু আমি কিছু বলিনি। না, আপনি কিছু বলেন নাই। উনি বলতে একটা কথা ভুলে গেছে যে ওয়ালি ভাই কিন্তু ডিপ্লোম্যাটিক কমিউনিটিতে অন্যতম শ্রদ্ধেয় অগ্রজ মুক্তিযোদ্ধা ভাই। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে আপনার জন্য রেখে দিয়েছেন। থ্যাংক ইউ জিল্লুর। আপনি এখানে আমার শ্রদ্ধেয় নেতা জেল ইব্রাহিম অনেক কিছুর বিষয়ে তিনি উপস্থাপন করেছেন, এবং এখানে বোধহয় কিছু উত্তর তো দেওয়া দরকার আমার, কি মনে করেন আপনি? জি। তা না হলেও তো বোধহয় উনি খুশি হবেন না। 1 নম্বর হচ্ছে যে জুডিশিয়ারির ব্যাপারটা নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না এখন, কারণ জুডিশিয়ারি ইজ সামথিং যেটা আমরা খুবই সংবেদনশীল একটা জায়গা, আমরা সেই নিয়ে কোনো কথা বলার বিরুদ্ধে আমি, কাজে এই নিয়ে আমি কোনো কথা বলবো না। আপনি যেটা বলেছেন আমি তার কোনো উত্তর দেব না এই ব্যাপারে। হলমার্ক সোনালী ব্যাংক প্রশ্ন তো থাকবেই যে সংবেদনশীলতা নষ্ট করছে কে বা এই জায়গায় স্পর্শ করছে কে? আমি এটা 15 থেকে 20 লক্ষ পত্রিকার পাঠক পড়েছে, তারা কথা বলেছে, চ্যানেলাইতে বলে নাই, নিজেরা বলছে। না, অবশ্যই বলছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে জুডিশিয়ারি নিয়ে কোনো কথা বলতে রাজি নই। আমি এখানে থাকবো। আচ্ছা, করাপশনের ব্যাপার নিয়ে আপনি অনেক কথা বলেছেন, বলা হয়েছে, তো সেখানে আমার খুব সংক্ষেপে উত্তর দেব আমি। আপনি বলেছেন হলমার্ক সোনালী ব্যাংক থেকে গেল, বেসিক ব্যাংক থেকে গেল, তারপর শেয়ার মার্কেট বলতে সময় পাই নাই, শেয়ার মার্কেট, আচ্ছা ঠিক আছে গেল। এখানে এগুলো তো আপনার বিচারিক প্রক্রিয়াতে আছে, কাজে বিচার এখনো শেষ হয়নি, বিচার হচ্ছে, এবং আমি নিশ্চিত যে এটার বিচার হবে। এবং আপনি দুদকের কথা বললেন, যেটা নিয়ে খুব একটা বিশ্বাস আপনার নেই, এর চেয়ে ভালো কিছু আমরা এখন পর্যন্ত সৃষ্টি করতে পারিনি, তবে তারা কাজ করছে এবং কাজ করবে আগামীতে। ওদের ভবিষ্যতে আপনি দেখবেন যে কিছু কিছু ক্ষেত্রে যে কিছু বিচারিক যে প্রক্রিয়া শুরু হবে, তখন যদি আপনার সঙ্গে আমার সাক্ষাৎ হয়, অথবা আপনার ফোন নাম্বার আমার কাছে আছে, আপনাকে আমি বলে দেবো, ফোনে বলবো যে আপনি দেখেছেন, আপনি যেটা বলেছেন তার উত্তর আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। কুইক রেন্টাল ইনডেমনিটির কথা বলেছেন আপনি। এখানে একটা প্রশ্ন আমি বলবো যে এটা পাক্ষিক, মানে এটাকে বলা হয় মানে কম্পারেটিভ স্টাডি আপনি যদি করেন, দেখুন আপনি কি চাচ্ছেন। আপনি আমার দেশের অর্থনীতির জন্য আজকে সবচেয়ে প্রয়োজন হলো, আমি আপনার মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই যে পাওয়ার, ইলেকট্রিসিটি, পাওয়ার পাওয়ার পাওয়ার। কারণ ইলেকট্রিসিটি ছাড়া, গ্যাস ছাড়া আমার দেশে অর্থনৈতিক উন্নতি হবে না। এবং এই জন্য যে সবচেয়ে বড় জিনিস যেটা প্রধানমন্ত্রী করেছেন, এবং তার জন্য আমি
তাকে ধন্যবাদ দিয়ে আমি তাকে ছোট করতে চাই না, কারণ এটা সারা পৃথিবী জানে, সারা পৃথিবী দেখেছে, আমাদের দেশ তো দেখেছে যে আজকে আমার কিন্তু আপনার আমার এবং আমার নেতার যে কোনো রকমের আপনি এই যে পাওয়ার ফেলিয়ার আমাদের বেসিক্যালি মোটামুটি নাই বললেই চলে। তো এটা কিন্তু তার চেষ্টাতে তিনি করেছেন। এবং যে কুইক রেন্টালের কথাতে উঠেছে, এবং এটা আপনি ঠিকই বলেছেন, ঠিকই তুলেছেন কথাটা, এ নিয়ে সমালোচনা করার অনেক কারণ আছে এবং পথও আছে বলার। কিন্তু যেখানে আমি একটি কথাই শুধু আমি উত্তর দিতে চাচ্ছি, যে যেখানে দেখছি যে আমার দেশের কোনো আমরা ইন্ডাস্ট্রিতে পাওয়ার দিতে পারছি না, যেগুলো আছে নতুন ইন্ডাস্ট্রি আমরা করতে পারছি না, বিদেশ থেকে তারা আসতে পারছে না, তারা বলছে যে তোমরা যদি পাওয়ার না দাও, তার সাথে ইনফ্রাস্ট্রাকচার না দাও তোমরা, তাহলে আমরা আমাদের ছোট হোক বড় হোক ইন্ডাস্ট্রি আমরা করতে পারছি না। এখন যেরকম আপনার চায়না একটা বড়, এবং ভারত আসছে, ভারত বিভিন্নভাবে সাহায্য করছে আমাদেরকে, যেমন যে রামপালের কথা বলি আমি যদি, আর তাছাড়া তারা যে টাকা দিয়েছে সে টাকা দিয়ে আমাদের রেলের পক্ষে রেল ক্ষেত্রে ভারতের একটা বিরাট অবদান রয়েছে এবং আগামীতেও থাকবে। কিন্তু চায়নার জন্য আমরা যে একটা সবচেয়ে বৃহত্তম একটা জায়গা আমরা করে দিচ্ছি, হয়ে গেছে চিটাগংয়ের কাছে, তারা সেখানে ইন্ডাস্ট্রি করবে এবং সেখানে আমরা পাওয়ার দিব। ইলেকট্রিসিটি ছাড়া ইন্ডাস্ট্রি চলতে পারে না, এটা হলো তার প্রিকন্ডিশন। প্রায়োরাই কন্ডিশন হচ্ছে যে আপনাকে পাওয়ার দিতে হবে। তো এইখানে যে এখানে কিন্তু আপনাকে সেই যখন জর্জ ওয়াশিংটন, আমার নেতাকে আমি উদ্দেশ্য করে বলছি, যে জর্জ ওয়াশিংটন যখন তার দলের লোককে বাধ্য করলেন, জন অ্যাডামসকে, তিনি হারালেন তাকে। জন অ্যাডামসকে জর্জ ওয়াশিংটন তিনি মোটামুটি জোর করে হারালেন, গায়ের জোরে হারালেন। কেন হারালেন? যে দেখো, আমরা 3 বার আমরা প্রেসিডেন্ট হয়েছি, আমার দল, আমি এবারে রিপাবলিকানের একজন নিয়ে আসতে চাই। হি ডিড ইট। খুব সমালোচনা হয়েছে তার বিরুদ্ধে, এমনকি তাকে বলা হয়েছে দল থেকে বের করে দেওয়া হোক, 3 বার 4 বার তাকে দল থেকে বের করে দেওয়া হোক। কিন্তু তিনি একটা সুন্দর কথা বলেছিলেন, যে আমি যেটা আজকে করলাম এটা ইতিহাসে বলবে যে আমাদের দেশের গণতন্ত্র এবং অর্থনৈতিক উন্নতির জন্য এটা দরকার ছিল এবং সেটা আমরা করেছি। তো রেন্টাল পাওয়ারের নিয়ে যে কথাটা আপনি বলছেন, যে এটা যে ইন্ডেমনিটি দেওয়া হয়েছে, আপনি বলছেন যে কথাটা, তার সাথে আমি একটু দ্বিমত পোষণ করে বলবো যে আগামী ভবিষ্যতে যখন এটার মূল্যায়ন হবে, সেই মূল্যায়নের সময় বলবে যে না, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ঠিকই করেছে। কারণ সেই রেন্টাল পাওয়ার যদি আজকে না থাকতো, কিন্তু আমরা এখানে বসতে পারতাম না। আজকে জিল্লুর রহমান সাহেবের এই যে এত সুন্দর বিরাট এস্টাবলিশমেন্ট এখানে আছে, আমরা এখানে পাওয়ার পেতাম না। কাজেই আমি মূল্যায়নটা এইভাবে করছি যে এটা ভবিষ্যতের ব্যাপার। উনি যেটা বলছেন যে ভবিষ্যতে আদালত আগেকার অন্যান্য ইন্ডেমনিটিকে যেভাবে নাকচ করে দিয়েছে, বাতিল করেছে, এটি দেখুন করবে না তার কোনো গ্যারান্টি তো নেই। আমি তো বলছি সেটা, যে গ্যারান্টি নাই, কিন্তু গ্যারান্টি আছেও। আমাদেরকে ইতিহাস দেখতে হবে যে ইতিহাসে কি হয়েছে না হয়েছে, এবং সেইভাবেই আমরা এগোচ্ছি। আমার উত্তর দিচ্ছি আমি তার প্রশ্নের। তারপরে সাবমেরিন কেবলের কথা আপনি বলেছেন, তবে একটা বড় জিনিস যেটা জিএসপির কথা বলেছেন, দেখুন জিএসপিটা আমরা কত টাকা আমরা লাভ করে জানেন আপনি, সবাই জানি আমরা, $5 মিলিয়ন। জিএসপি না থাকাতে আমরা $5 মিলিয়ন আমরা ক্ষতি হচ্ছে আমাদের প্রতি বছরে। আর আমরা দিচ্ছি আমেরিকাতে কত, তাদেরকে দিচ্ছি আমরা কত $100 মিলিয়ন দিচ্ছি, 15% ট্যাক্স আমরা দিচ্ছি তাদেরকে। আমরা এটা তো আমরা বলি না, তবু আমরা লাভজনক ওটা হচ্ছে। কিন্তু প্রশ্ন আছে একটা এখানে, যে জিএসপিটা এটা $5 মিলিয়ন জন্য, কিন্তু আমি অন্তত মনে করি না যে আমি এর জন্য যুদ্ধ করব। কিন্তু ইট হ্যাজ এ পলিটিক্যাল ইমপ্লিকেশন।
এবং আমেরিকা যে এটা জোর করে তারা বাংলাদেশের উপরে অন্যায় করে চাপিয়ে দিয়েছে, জিএসপিটা তুলে আমাদের সুবিধা দিচ্ছে না। ইট ইজ নট ফর দি মানি দ্যাট ইস আই এম ওয়ারিড অ্যাবাউট। $5 million ফর বাংলাদেশ নাথিং। কিন্তু পলিটিক্যাল কারণ যেটি আপনি বলছেন সেটির সঙ্গে বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদের কথা মিল না, আছে। বাণিজ্য কিন্তু মন্ত্রী আমরা তো- যদি পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভীর কথা ধরি, দেখুন, তিনি আবার বলছেন যে শ্রমমান নিশ্চিত করতে পারছে না বাংলাদেশ, সেজন্যই আসলে দেখুন গওহর রিজভী সাহেব কি বলেন আমি সেটাকে কোনো ধর্তব্যের ভিতরে আনি না। আমি আপনার এখানে বসে বলছি এটা যে গওহর রিজভী সাহেব কি বলেন না বলেন, ইট হ্যাজ নো মিনিং টু মি, ইটস মিনিংলেস। You see, what the Prime Minister is telling me and the nation, that is what I'll quote, not Mr. Gawhar Rizvi. এবং আমাদের কমার্স মিনিস্টার যেটা বলছেন তোফায়েল সাহেব, I'll take care of that. I'll listen to him, not to Mr. Gawhar Rizvi. You see? এটা কি বলবেন বলেন? Oh, absolutely. Look, I'm মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা আর আপনি I'm এরকম অবহেলা করলে তো হবে a না। free citizen of Bangladesh. That's what. Thank you so much. I'm a citizen of Bangladesh. I have right to say this. আমি তো বলছি, তো এটা পাবলিকলি বলছি, তো আমি ওনার দিকে তাকেই বলছি। আপনি একজন বাংলাদেশের নাগরিক, কথাটি যেমন দেখুন, সত্য, কিন্তু আপনি একজন মুরব্বী স্থানীয় আমি কিছুই না, আমি সাধারণ নাগরিক, একজন অতি সাধারণ নাগরিক। এই জন্যই বলছি যে আমি মন্ত্রীর কথাকে মূল্য বেশি দেব। একজন উপদেষ্টা যে যেই হোক, সে গওহর রিজভী একজন ব্যক্তি, সে যে উপদেষ্টাই হোক, তার চেয়ে মন্ত্রীর কথাকে আমি মূল্য বেশি দেব। এবং তার উপরে আমার নিজের অ্যাসেসমেন্টটা কি? আমার নিজের অ্যাসেসমেন্টটা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এটা অত্যন্ত তারা অন্যায় করছে আমাদের উপরে। আমাদের ওখানে যেটা হয়েছে কি, যে সেখানে বিভিন্ন দেশীয় লোকজন কিছু তারা লবিং করেছে আমাদের বিরুদ্ধে। লবিংটা হয়েছে কি নিয়ে? যুদ্ধাপরাধের বিচার নিয়ে লবিংটা হয়েছে, সেখানে এটাও এসে গিয়েছে। তো যে ব্যক্তি একজন স্প্যানিশ ব্যাকগ্রাউন্ডের ব্যক্তি, তিনি হচ্ছেন তার চেয়ারম্যান অফ দিস কমিটি অন বাংলাদেশ। তিনি বিভিন্নভাবে বিভিন্ন রকমের কথা আছে, বিশেষ করে যে ওখানে যে আপনার সবচেয়ে বড় যে ইউনিয়ন আছে, লেবার ইউনিয়ন IFL-CIO, তার কাছে তিনি ধরা আছেন। তো IFL-CIO কেন করছেন এটা? $5 বিলিয়ন জন্য জিএসপি আমাদের এখানে দেবেন না তারা, এটা আমার কাছে বোধগম্য নয়। এখন আমি তো সরকারে নাই, আমি যদি সরকারে থাকতাম আমি অবশ্যই এটা বের করতাম এবং অবশ্যই এটা আমি দেশবাসীকে জানাতাম যে তারা কেন করছে এবং কে বা কার জন্য দায়িত্ব। একটি কথা আমার বলা, আপনি বলতে দিন আমাকে, সেটা হলো যে PL 480 নিয়ে আপনি যে কথা বলেছেন সেখানে আমি যাব না। তবে IRI সার্ভের উপরে আমি একটি কথা বলে ছেড়ে দেবো, সেটা হচ্ছে দেখুন 2,500 আর 8 কোটি আপনার ফিগার ঠিকই আছে, কিন্তু সারা পৃথিবীতে যারা এই যেটাকে বলা হয় কি পোলিং করে, সন্ধার্য করে, তাদের কতগুলো মেথোডোলজি আছে, মেকানিজম আছে। তারা বেসিক্যালি বলে যে এটা 2%, 1-2% এদিক ওদিক আছে, তো বেসিক্যালি তারা দে আর রাইট। এবং যখন আপনি দেখুন, যেমন ধরেন পাশের দেশে আপনি যান, যে এক্সিট পোল যখন ধরা হয় 1-2% 2.5% ম্যাক্সিমাম এদিক ওদিক হতে পারে, কিন্তু বেসিক্যালি তাদের প্রজেকশন ইজ রাইট। তো এখানেও তাই, যে IRI কিন্তু মনে রাখবেন আপনি যে ঐতিহাসিকভাবে, এবং আমি কিন্তু কোনো ব্যক্তি গোষ্ঠীর পক্ষে বিভাগ বলছি না, ঐতিহাসিকভাবে IRI কিন্তু ইজ নট এ ভেরি ফেভারিট সংস্থা, ইনস্টিটিউট, সো ফার উই আর কনসার্ন। আমি ইতিহাসের কথা বলছি, কিন্তু NDI ঐতিহাসিকভাবে তারা আমাদের পক্ষে, তাদের একটা সফট কর্নার আছে, যে না একটা উদীয়মান একটা সরকার, একটা গভর্নমেন্ট, তারা যুদ্ধ করে এসছে এবং ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। মনে আছে আপনার যে তারা এখন যদি ম্যাডলিন অলব্রাইট তার প্রেসিডেন্ট, রাইট, আর ম্যাকেন হচ্ছে প্রেসিডেন্ট অফ দি IRI, রাইট। কিন্তু ম্যাকেন অলব্রাইট ইজ নট ভেরি ইম্পর্টেন্ট ফর মি নাও, বাট who opposed the creation of Bangladesh, who did everything possible to see that Bangladesh is not created, so see that Sheikh Mujib does not succeed, to make sure that Pakistan succeeds in the war that was
নিক্সন অ্যান্ড কিসিঞ্জার সিটিং ইন দ্য হোয়াইট হাউস। যদি আপনারা কেউ গ্যারি ব্যাসের বইটা পড়েন আজকে, পড়লে লজ্জা করে, আমার লজ্জা করে, শুধু নয় লজ্জা করে যে আমেরিকার প্রেসিডেন্ট, যাকে আমরা তাকিয়ে থাকি এজ এ শাইনিং স্টার সামওয়্যার অন দ্য হিল, ডেমোক্রেসি, গণতন্ত্রের তারা পুরোধা, তাদের কাছে ওয়াশিংটন আছে, তাদের কাছে হ্যামিল্টন আছে, তাদের কাছে নেই কারা। এরকমের দেশ, সেখানকার একটি প্রেসিডেন্ট ওভাল অফিসে বসে সে ওভাল অফিসকে ডিসিক্রেট করেছে। দিস টু জেন্টলম্যান, দে হ্যাভ ডিসিক্রেটেড। কাজে সেখানে রিপাবলিকান বলতে আমরা যেটা বুঝি, আমার মতে IRI is a pro-Republican party. Of course it is. But money is given by State Department to both of them, equal amount. কাজে এখানে তারা নিশ্চয়ই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে খুব ভালোবাসে বলে আমার মনে হয় না। কাজে তারা যেটা দিয়েছে সেটা তারা ভুল বলেছে বলে আমি মনে করি না। আমি ওয়ালি ভাই আমার থেকেও প্রায় 4.5 বছর 5 বছর বড়, আর 4 বছর বড়, তাও জানি না আমি, একটা অনুমান করলাম, একটা কারণে বলছি। আমি তো মাত্র 69 এটা হলো যে আপনার 69। হ্যাঁ হ্যাঁ, আমার আগামী 4 তারিখে অক্টোবরের আমার 66 শেষ হয়ে 67 শুরু হবে, কাছাকাছি কাছাকাছি। আমাদের দুভয়ের মনের ভিতরের এই অভিব্যক্তিটা কমন হওয়া উচিত, বা আমি মনে করি অবশ্যই কমন আছে। অ্যাকচুয়ালি আমরা যা বলবো বা যা করব, এবং এটা মাননীয় শেখ হাসিনার জন্য প্রযোজ্য, সকলের জন্য, যারা বয়োজ্যেষ্ঠ তাদের জন্য প্রযোজ্য, যে আসলে এগুলো তো সব আমরা উপভোগ করার জন্য না, এটা আমাদের বর্তমান তরুণ প্রজন্ম এবং আগামী দিনের অনাগত প্রজন্মের জন্য আপনি যা কিছু করবেন। এটা অর্থনীতির ক্ষেত্রে যেমন প্রযোজ্য, রাজনীতির ক্ষেত্রেও প্রযোজ্য, সংস্কৃতির ক্ষেত্রে প্রযোজ্য, সবকিছুতেই। আমি কথাটা এই জন্য তুলতেছি যে আমরা যদি, সময়ের অভাবে পুরো কথা বলতে পারবো কিনা জানি না, অর্থনীতিতে আপনি চমকপ্রদ অগ্রগতি যদি করেনও, কিন্তু রাজনীতিকে যদি আপনি ঠিক না করেন, বাংলাদেশের মতো রাজনীতিকভাবে ভোলাটাইল কান্ট্রিতে, রাজনীতি স্পর্শকাতর কান্ট্রির দেশে আপনার অর্থনৈতিক উন্নয়নটা সাস্টেইনেবল হবে না। যে শব্দটা জাতিসংঘ এখন ব্যবহার করছে, মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলসের পরে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস দিচ্ছে, ঠিক সেরকম আমিও বলতে চাই বাংলাদেশের অর্থনৈতিক উন্নতিগুলো আগামী দিনে যেই সরকার করুক না কেন, যারাই পার্লামেন্টে থাকুক না কেন, 10 বছর 15 বছর পর এটা সাস্টেইন করতে হবে। যেমন আমাদের অগ্রগতি, ঢাকা মহানগরীতে অনেকগুলো ফ্লাইওভার, আজকে যারা নগর পরিকল্পনাবিদ তারাই বলছেন যে এগুলো সব রং জায়গাতে হয়েছে, নট সমন্বয় করা, অসমন্বয়কৃত, এগুলাতে এখন ঝামেলায় বাড়তেছে, এগুলোর উপকার থেকে অপকার বেশি। আমি এই জন্য বলছি, মাননীয় শেখ হাসিনার সরকার যে সকল পদক্ষেপ নিচ্ছেন, নিতে দেন, একটা না একটা পদক্ষেপ তো নিতে হবে, দেশটাকে তো আগায় নিতেই হবে। যেই সরকার আছে তারা নিবেন, আগামী দিন বলবে যে মাননীয় শেখ হাসিনা যথেষ্ট নিয়েছেন কিনা, নাকি কম নিয়েছেন। লেট আস সে, আপনি জাস্ট ফর এ চেঞ্জ 1 মিনিট, হোসেন মোহাম্মদ এরশাদ সাহেবের বিরুদ্ধে সমালোচনার কোনো শেষ নেই, কিন্তু কথাটা তো সত্য যে উনি উপজেলা ক্রিয়েট করেছিলেন, গণতান্ত্রিক সরকারগুলো সে পদ্ধতিকে অবহেলা করেছে এবং এখনো করে যাচ্ছে। যেই আমার বাড়ি মনে করুন হাটাজারি উপজেলায়, চট্টগ্রাম, 2টা ওয়ার্ড চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 1 নম্বর আর 2 নম্বর মিলাইলে আমাদের নির্বাচনই আসেন পার্লামেন্টের, কিন্তু উপজেলা পরিষদের জন্য তো শুধু হাটাজারি উপজেলার ভোটাররা ভোট দেয়। সেম ভোটার্স, ওনারা ভোট দিচ্ছেন পার্লামেন্টের এমপি বানানোর জন্য, 1.5 বছর আগে ভোট দিতে পারেন নাই সাধারণভাবে মনে করুন, আবার সেম ভোটার্স উপজেলা চেয়ারম্যান করে দিচ্ছেন। সরকার, স্থানীয় সরকার পদ্ধতিকে বর্তমান গণতান্ত্রিক সরকার এবং তার আগেরটাও কত অবহেলা করেন, যে আপনি এমপি সাহেবকে বানাই দিলেন তার উপদেষ্টা, আপনি উপজেলা চেয়ারম্যানের উপর আস্থা রাখতে পারলেন না। আমি কথাটা এই জন্য বলছি, রাজনৈতিকভাবে যদি আমার দিলটা সৎ না হয়, আমার ট্রান্সপারেন্সি এবং স্বচ্ছতা না আনেন, অর্থনৈতিক অগ্রগতিকে আপনি সাস্টেইন করতে পারবেন না। এই জন্য করলেও টিকবে না। আমি কুইক রেন্টালের বিরুদ্ধে যাইয়া এখানে তথ্যমথ্য নিয়ে সময়টা নষ্ট করতে চাই না। আমি এই জন্য বলতে চাচ্ছি, আমি জিল্লুর ভাইকে সবসময় মনে করাই দিই যে আমাদের সকল কিছুর চেষ্টা করা আর কি, জিল্লুর ভাই তো আপনার চেষ্টা করে যাচ্ছেন, আর স্যালিউটিভ, যে আমাদের অর্ধেক লোকের বয়স তো 45-এর নিচে। তো আজকে যারা এই টক শো শুনছে, ওনারা কিন্তু 1980-র দশকে এরশাদ সাহেবের রুল দেখেন নাই, ওনারা কিন্তু এরশাদ পতনের আন্দোলনে দেখেন নাই, যারা আজকের ফার্স্ট টাইম ভোটার, সেকেন্ড টাইম ভোটার, তারা কিন্তু এটাতে কতটুকু আগ্রহী, ইটস এ বিগ পয়েন্ট। তার আগ্রহ এখন ইন্টারনেটে কেমন আগায় যাবেন, তার আগ্রহ আপনার পাওয়ারটা ঠিক মতো আসতেছে কিনা, তার আগ্রহ সে ভোটটা দিতে পারলো কিনা। এখন থেকে 25 বছর আগে যাদের বয়স 18 ছিল, তারা কতটুকু সচেতন ছিল, আর আজকে
2015 সালে যাদের বয়স 18 তারা কতটুকু সচেতন? আজকে যারা 18 বছর, 20 বছর, 22 বছর, তারা অতীতের তুলনায়, যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি সচেতন। এদেরকে ফাঁকি দেওয়া আপনার জন্য ডিফিকাল্ট হবে। আপনি এদেরকে নিয়ে খেলা মানে ডিয়াসোলার কাঠি নিয়ে খেলা। অর্থাৎ ফেসবুকে একটা ডায়ালগ হয়, একটা কনভারসেশন হয়, পুরুষ করে রেকর্ড রেখে দেয়। 3 মাস পরে, 4 বছর, 1.5 বছর পরে এটা এনে হাজির করে দেয় যে দেখেন এটা পাইছিলেন, এটা পাইলাম। আমি এই জন্য বলছি, অনলি টু সে যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনার সরকার, আপনি যা কিছু করছেন করুন, বাট ইফ ইউ ডু নট ফিক্স দি পলিটিক্স, দিস মে নট সার্ভাইভ, দিস মে নট সাস্টেইন। আমাদের সংবিধান প্রসঙ্গে আমি কথাটা তুলতেই হবে, কারণ আমাদের দেশের রাজনীতি সংবিধান নির্ভর। সংবিধানই আমাদের পথ নির্দেশক। যেমন কিনা আমাদের মুক্তিযুদ্ধ ছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের রাজনীতির চূড়ান্ত পর্যায়ে। গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আমাদের সমাধান পাইনি বলে আমরা যুদ্ধে যেতে বাধ্য হয়েছিলাম। ইফ আই এম নট রং বলি ভাই, আপনি একজন অগ্রজ মুক্তিযোদ্ধা, আর আমি রণাঙ্গনের মুক্তিযোদ্ধা। আমি অতীতের অংশ জানবো না, পারবো না, অংশীদার না। তদ্রুপ আজকেও আমাদের রাজনীতিটাকে নিয়ন্ত্রণ করতে বাধ্য সংবিধান। একসময় কথা উঠতো, মিডিয়াতে বারবার বলা হতো, সবকিছু বলা হতো, সবকিছু বলা হতো বারবার, স্বৈর শাসকেরা, সামরিক শাসকেরা বাংলাদেশের সংবিধানকে ক্ষতবিক্ষত করে ফেলেছে। মেহরবানি করে আপনি যদি সার্ভে করেন যে টোটাল কয়বার সংবিধানের সংশোধন হয়েছে, কে করেছে এবং কোন কোন উদ্দেশ্যে করা হয়েছে? 16 বার হয়েছে। 16 বার, খুব বেশি না। এবং তার মধ্যে উদ্দেশ্য গণতান্ত্রিক বা আপাতদৃষ্টিতে গণতান্ত্রিক বা তথাকথিত গণতান্ত্রিক বা নির্বাচিত সরকাররাই অনেক বেশি করেছে। মেহরবানি করে খেয়াল করুন, 1978 থেকে 1981 ছিলেন যেন, 1975 থেকে নিয়ে 78 পর্যন্ত ছিল অনির্বাচিত সরকার একটা। 82 মার্চ থেকে 86 পর্যন্ত ছিল অনির্বাচিত সরকার। পাইলেন টোটাল 7.5 বছর। 2 বছর পাইলেন এখানে অনির্বাচিত সরকার। 45 বছরের বাংলাদেশের জীবনে আপনি বারবার মানুষকে কি বিভ্রান্ত করা যায়? তাহলে গণতান্ত্রিক সরকারগুলোর অগ্রগতিকে আমরা অডিট করা, নিরীক্ষা করা, প্রশ্ন করাটাকে আমাদের জন্য অযৌক্তিক। আপনি বলবেন ইব্রাহিম ভাই, আপনি স্নেহ করে বলুন আর দুষ্টুমি করে বলুন, বাদর করে বলছেন আমার নেতা ইব্রাহিম ভাই। আমাদেরকে তো মানুষ প্রশ্ন করতে বাধ্য, এবং আমি যদি নির্বাচিত হয়ে পার্লামেন্টে যাই তো এটা তো আমি নিজেই তুলতে চাই। রাজনীতির স্বচ্ছতা আনার জন্য সচেতন ব্যক্তিকে রাজনীতিতে আসতে হবে, এবং তার জন্য আমাদের সংবিধান আমাদেরকে সাহায্য করতে হবে। আমি দুঃখের সঙ্গে বলতে চাই, মমতা এবং আদরের সঙ্গে বলতে চাই, আহ্বান রাখতে চাই যে আমাদের সংবিধানকে সংশোধন করতে হবে। এমন কিছু জায়গা আছে যেটা সততাকে পৃষ্ঠপোষকতা করে না, স্বচ্ছতাকে পৃষ্ঠপোষকতা করে না, গণতন্ত্রের চেতনাকে পৃষ্ঠপোষকতা করে না। এগুলোকে যদি আমরা করাইতে চাই, আমাদের সংবিধানকে ফেরত আনতে হবে। সংবিধানে কয়েকটা জায়গায় গুরুত্বপূর্ণ সংশোধন আনতে হবে। উদাহরণস্বরূপ আমি বলতে চাচ্ছি, মনে করুন পাবলিসিটির জোরে বারবার বলতে চাচ্ছি যে এই যে একটা সমস্যা আমরা এবার ফেস করলাম, যে আমি বিএনপিকে দাওয়াত দিয়েছি, নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করছে, নির্বাচন বিএনপি আসে নাই, আমরা কি করতে পারি? তাইলে এরকম একটা পরিবেশে আপনি 300 লোকই নমিনেশন দিতে পারেন উইদাউট 300 লোকই নির্বাচিত হয়ে যেতে পারে উইদাউট ভোট, বা 300 লোক পার্লামেন্টে চলে আসতে পারে, থিওরিটিক্যালি স্পিকিং। আমি বলতেছি থিওরিটিক্যাল। তাহলে এটা কি আমাদের কাম্য? তাহলে এটা কি ডিজার্ভ করে না যে এই সাবজেক্টটা আমরা স্টাডি করি? ডিজার্ভ করে। একজন মন্ত্রী কিন্তু বলেছেন যে আগামী নির্বাচনে 200 জন এরকম বিনা প্রতিনিধি হবে। ফাইন। তো যদি আপনি যখন একটা এক্সট্রিমে নিয়ে যান, তার রিয়াকশনটা আরেকটা এক্সট্রিম হয়। আমি নিউটনের ল বলতে পারবো না, আমি তো কলা বিষয়ের ছাত্র, এই এইচএসসি করছি, কলা বিএ পাস করছি, কলা এমএ পাস করছি, কলা, তো আমার পক্ষে নিউটনের ল দিয়ে বোঝানো সম্ভব না। তো সামাজিক লতেও বলে, যখন একটি ক্রিয়া ঘটে, সেই ক্রিয়া যদি খুব অসহনীয় হয়ে যায়, তখন তার একটা প্রতিক্রিয়াটা অসহনীয়ভাবে আসে। এটা সমাজও বলে। আমি এই জন্য কথাটা তুলছি যে আমাদের এখন সময় এসেছে যে আমাদের বাংলাদেশের সংবিধান গণতন্ত্রের মূল চেতনাকে পৃষ্ঠপোষকতা করছে কিনা। আমি বলতে চাচ্ছি এই জন্য, মনে করুন 111 সরকার একটা বিধান রেখেছিল, আপনি টুক করে কিন্তু বলে ফেললেন একটা যে কোনোদিন প্রধানমন্ত্রী রিজাইন করে না। ওয়ালি ভাই, প্রধানমন্ত্রী রিজাইন করার জন্য যে 96-তে আপনি 1.5 বছর আন্দোলন করলেন, এটা আপনি ভুলে গেলেন। মানে ওয়ালি ভাই, আপনি এত সচেতন, এত জ্ঞানী একজন মুরব্বী, আমার বড় ভাই, আপনি এটাকে আপনি ভুলে গেলেন। আমি গতবারও টক শোতে এই উদাহরণটা দিয়েছি। একটা খেলা যখন মাঠে চলে তখন রেফারি থাকে। দুর্ভাগ্যক্রমে বাংলাদেশের রাজনীতির ময়দানের খেলায় বারবার রেফারির ভূমিকা পালন করছে আওয়ামী লীগ। যে কোনো দুর্বলতার কারণে আমরা যারা আওয়ামী লীগ করি না, তারা কিন্তু রেফারির ভূমিকা পালন করার সুযোগ পাচ্ছেও না, নিচ্ছেও না, বা অসমর্থ বা অসফল।
আওয়ামী লীগ 96-তে হুইসেল বাজায় বলছে যে কেয়ারটেকার ছাড়া আমি বাংলাদেশ চলতে দিব না। আবার আওয়ামী লীগ এবারও হুইসেল বাজায় বলল কেয়ারটেকার কি আসতে দিব না, আমার নিয়ম মোতাবেক চলবে। আপনি আদালতের রায়কে মিসইন্টারপ্রেট করে কাজে লাগাই ফেলতেছেন, আপনি পার্লামেন্টের মেজরিটিকে কাজে লাগাই ফেলতেছেন, অর্থনৈতিক উন্নয়নের নামে দুর্নীতিকে চাপা দিয়ে রাখছেন। বারবার খালি কুমিরের বাচ্চা শিয়াল, যেমন 9টা বাচ্চার মধ্যে 8টাকে খাই ফেললো শিয়াল পণ্ডিত নদীর পারে, একটাকেই বারবার ঘুরে ঘুরে দেখায়। এখন আপনিও বাংলাদেশে সবকিছুকে জিম্মি করে ফেলতেছেন, আমাকে উন্নতি করতে দাও, আমাকে অর্থনৈতিক কাজ করতে দাও, আমাকে অর্থনৈতিক উন্নতি করতে দাও, এসব ঝামেলা আমার কাছে আইনও না। আমি আবারও বিনয়ের সঙ্গে নিবেদন করবো, আমরা ঝগড়া করার লোক না বলি ভাই, আমি আর আপনাদের ঝগড়া করব না। ধন্যবাদ জেনারেল। না, আমি বলতে চাচ্ছি যে আমাদেরকে সংবিধানে যে সকল ত্রুটি আছে, একটা উদাহরণ দিয়ে শেষ করে দিই। এবার 1/11-এর সময় নির্বাচন কমিশন একটা বিধান এনেছিল না ভোটের। এই প্রেক্ষাপটটাকে কল্পনা করে যে যদি কোনোদিন কোনো প্রতিদ্বন্দ্বী থাকে এবং সে একমাত্র প্রতিদ্বন্দ্বী হয়, তাহলে তার বিরুদ্ধে তার ছায়াকে খাড়া করতে হবে, তাহলে জনগণ বলতে পারবে যে আমি তাকে আসলে চাই কি চাই না। তৃতীয় মাত্রায় না ভোটের বিধান আছে, তৃতীয় মাত্রায় না ভোটের বিধান আছে, মাঝে মাঝে জয়ী হয়, যে ভোট দেন সবুজ লাল আর একটা মাঝে মাঝে জয়ী হয়, মাঝামাঝি। এই না ভোটে এবার করলো কি সরকার, সুপ্রিম কোর্টের রায়ের দোহাই দিয়ে পার্লামেন্ট ধুমধাম করে যে সংবিধান সংশোধনটা করে ফেললো, গ্যাপের মধ্যে কিন্তু নির্বাচন কমিশনের ওই নাটাও তুলে দিল। কেমনে? নাটা থাকলে আজকে এই যে 154 জন ভোট ছাড়া এমপি হয়েছেন, উনাদের আসনে ভোটারদেরকে বিরোধী দল আহ্বান জানাইতে পারতো, সরকারও আহ্বান জানাইতে পারতো যে আমি ওনাকে মনোনয়ন দিয়েছি, বিরোধী দলের কোনো প্রার্থী নেই, এই প্রার্থীর উপরে যদি আপনাদের কোনো অনাস্থা থাকে আপনারা দেন। এটাই ছিল গণতন্ত্রের স্বচ্ছতা। তারপরে চালাই দিলেন কি নো ভোটের কোনো বিধান বিদেশে নাই। খুব সংক্ষেপে আমাকে আরেকবার দিবেন না 1-2 মিনিট? খুব সংক্ষেপে। সাস্টেনেবল ডেভেলপমেন্ট ঠিকই আছে, এটা আমি মনে করি যে বর্তমান সরকারেরও সেই দিকেই তাদের চেষ্টা আছে, তাদের স্ট্র্যাটেজি আছে এবং স্ট্র্যাটেজির মাধ্যমে তারা এগোচ্ছে। এটা আপনাকে বুঝতে হবে যে স্ট্র্যাটেজিক কনসিডারেশন ছাড়া যে অর্থনৈতিক উন্নতি বর্তমান সরকার করেছে, আওয়ামী লীগ সরকার করেছে, সেটা হতো না। আপনি অনেক কথা বললেন সাংবিধানিক অ্যামেন্ডমেন্ট নিয়ে, কনস্টিটিউশন নিয়ে, এবং যে এগ্রিমেন্টটা হলো যে এগ্রিমেন্ট, ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট, যে কি বলে আপনার যে ইলেকশনটা কি বলে, কি ইলেকশন যে আরে আচ্ছা কি বলে আপনারা যে কেয়ারটেকার। আচ্ছা, এই কেয়ারটেকারটা আমি আগে শেষ করি, তারপরে সংবিধানে আসি আমি, ইফ ইউ পারমিট। একটু শর্ট করে, আমি খুব শর্ট, আমার হাতে সময় নেই, 2 মিনিট সময় আপনার জন্য। আমি শর্ট। কেয়ারটেকার হচ্ছে যে একটা জিনিস ভুললে চলবে না, সেখানে আপনি বোধহয় আমার চেয়ে ভালোই জানবেন, সেটা হলো যে একটা এগ্রিমেন্ট হয়েছিল 3 পার্টির ভিতরে, 3 জোটের মধ্যে, 14 পার্টির ভিতরে, 3 ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট যেটা বলা হয়, ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট, ত্রিপক্ষীয় চুক্তি বা সমঝোতা, ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট, হ্যাঁ ত্রিপক্ষীয়। তো সেখানে যে বলা ছিল যে 3 বারের বেশি আমরা কেয়ারটেকার গভর্নমেন্টে ইলেকশন করব না। 3 বার কিন্তু আমরা করেছি। সংবিধানে সে 3টা লেখা নেই। আমি সংবিধানের কথা বলছি না, আমি বলছি যে সে এগ্রিমেন্টের কথা বলছি। সেই কাগজটা তো এখন আছে, তো আপনার কাছে আছে, আমার কাছে আছে, ওনার কাছেও আছে। কাজে সেই দিক দিয়ে আপনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার নামে আপনি বলছেন যখন, দায়ী করলে বোধহয় এটা অন্যায় করা হবে, কারণ সে 3 বার তো নির্বাচন হয়েছে। এখন সংবিধানে আছে না আছে সেটা পরের ব্যাপার, কিন্তু সেই চুক্তি ওই মুহূর্তে, যে মুহূর্তে আমি দেশের বাইরে ছিলাম, কিন্তু সেই মুহূর্তে আমি যেটা পড়েছি, দেখেছি, শুনেছি, আপনাদের কাছে শুনেছি, আমি শিখেছি যে ট্রাইপার্টাইট এগ্রিমেন্ট ছিল এবং সেই হিসাবে তারা চেয়েছে। আওয়ামী লীগ কিন্তু সেই হিসাবেই তারা বলেছে যে আমরা 3 বার করে ফেলেছি। কাজে আমরা তো আমাদের সেই যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম সেটাকে আমরা ভঙ্গ করছি না, 1 নম্বর। 2 নম্বর হলো যে সংবিধান। দেখুন, এই সংবিধানটা আমরা মুক্তিযোদ্ধা, আপনি একজন ফিল্ডে ছিলেন, বীর মুক্তিযোদ্ধা, আপনি, সম্মান করে আপনাকে। আমরা বিদেশে ছিলাম, আমরা চাকরি ছেড়েছিলাম, কি বলে আপনার রেফিউজি ছিলাম, 9 মাস ছিলাম। শেষ করতে হবে, ভিন্ন রকম শেষ করতে হবে অ্যাম্বাসেডর। কিন্তু এখানে সংবিধান যেটা আমরা করেছি, এটা পৃথিবীর সমস্ত জায়গাতে
প্রশংসিত হয়েছে। সাউথ আফ্রিকার চিফ জাস্টিস তিনি মারা গিয়েছেন, যিনি ওখানকার সঙ্গে সংবিধান জাস্টিস অ্যালবি স্যাক্স, তিনি এটা পড়ে বলেছেন যে এত স্বল্প সময়ের ভিতরে তোমরা এরকম একটা সংবিধান দেশকে দিয়েছো, এটা ওয়ান অফ দি ফাইনেস্ট কনস্টিটিউশন দ্যাট। শেষ কথা, আপনি মনে করছেন যে সংবিধানে হাত দেবার কোনো প্রয়োজনীয়তা নেই? কাজে আমরা মনে করি না যে এর উপরে আমরা আর কোনোভাবে হাত দিতে পারবো, আমার মনে হয় না সেটা, এবং সেটা উচিত হবে না, আমি তাই মনে করি। 16 বার করার পর সময় নেই, আপনি যে কবার করতে চেয়েছেন সেই কবার করার পর এখন আমার সময় দরজার ছিটকিনি আটকাই দিবেন, তো আমি সেটা সমর্থন করি না। আমি এখনো বহাল রাখবো, আমরা চাই বাংলাদেশের বিকেন্দ্রীকরণ হোক। অনেক ধন্যবাদ। রাজনীতি এবং অর্থনীতি এবং প্রশাসন, এর জন্য সংবিধানকে উপযুক্ত করতে হবে। অনুষ্ঠানের শেষে প্রান্তিক মতামত সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে মেল SMS এর মাধ্যমে, ইন্টারনেট আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় 2টায়, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম এবং অ্যাম্বাসাডর ওয়ালিউর রহমান, অসংখ্য ধন্যবাদ আপনার দুজনকেই। দর্শক মণ্ডলী, অ্যাম্বাসাডর ওয়ালিউর রহমান আলোচনা শুরুই করেছিলেন যে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে নানা প্রতিকূলতা সত্ত্বেও, এবং এই বাধাগুলো দেশের ভেতর থেকে বাইরে থেকে আছে, তারপরেও তিনি মনে করেন যে রাজনৈতিক উন্নয়নের ক্ষেত্রে হয়তো কিছু কিছু সমালোচনা ত্রুটির জায়গা আছে, কিন্তু ধীরে ধীরে সেগুলো ঠিক হয়ে যাবে বলে তিনি আশাবাদী। অন্যদিকে জেনারেল ইব্রাহিম মনে করেন রাজনীতিটাকে অবশ্যই ফিক্স করতে হবে আমাদের, এবং রাজনীতিকে ফিক্স না করতে পারে, পলিটিক্যাল ডেভেলপমেন্টকে নিশ্চিত না করতে পারলে ইকোনমিক ডেভেলপমেন্ট যেটা হচ্ছে সেটা কখনোই সাস্টেইনেবল হবে না। যদিও তিনি এই উন্নয়নের যে আলো, এই আলোর নিচে যে অন্ধকার, সেই অন্ধকারের চিত্র কিছুটা তুলে ধরবার চেষ্টা করেছেন, এবং তিনি মনে করেন যে আমাদের সংবিধান, রাষ্ট্র পরিচালনা যে গ্রন্থটির উপর ভিত্তি করে, যে নীতিমালার উপরে, যে আদর্শের উপরে, দর্শনের উপর ভিত্তি করে পরিচালিত হচ্ছে, সেই সংবিধানে সততা, স্বচ্ছতা এবং গণতন্ত্রের চেতনাকে পৃষ্ঠপোষকতা করে না বলে তিনি মনে করেন। এই জায়গাটিতে নজর দেওয়া খুবই জরুরি। যদিও অ্যাম্বাসাডর ওয়ালিউর রহমান এই জায়গায় একমত নন, তিনি মনে করেন সংবিধান এখন যে জায়গায় দাঁড়িয়ে আছে সেখানেই থাকা বাঞ্ছনীয়, এখানে আর হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই। বাকিটা অবশ্যই যারা দেখছেন এবং বাংলাদেশের জনগণের মতামত, এবং সেই মতামতের উপরে ভিত্তি করে গণতান্ত্রিকভাবে নির্বাচিত জাতীয় সংসদ এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে, অবশ্যই সংবিধানের মতো একটা মৌলিক গুরুত্বপূর্ণ ইস্যুতে জাতীয় ঐকমত্যের ভিত্তিতে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।